একদিকে সঙ্গীতজ্ঞ, একদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব, একদিকে চিত্রকলা অর্থাৎ অঙ্কনে অভিজ্ঞ, একদিকে কবি, সাহিত্য এবং এতে পরিপূর্ণ, একদিকে আইন বিশেষজ্ঞ, হ্যাঁ, একদিকে চিন্তাশীল, বুদ্ধিশীল, অর্থাৎ এই যে এত বিপুল ভান্ডারের গুণাবলী, এত অভিজ্ঞ, সব পুরস্কারগুলো একসাথে যদি ঝুড়ি ভর্তি করে রাখা যায় তাহলে বুঝি সে ঝুড়ি আর মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ অন্যান্য দিনের মতো আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, বিশেষ এক ব্যক্তিত্ব সম্পর্কে আজকের আমার এই আলোচ্য বিষয়। আচ্ছা, একটা মানুষের ভিতরে যদি এত গুণ থাকে তাহলে সেই মানুষের তো একটি ঐতিহাসিক মানুষ হিসেবে ধরে নেওয়াই যায়। হয়তো তাই তিনি জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ইতিহাস রচনা করতে 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 ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে রূপান্তরিত হয়ে হয়তো পৃথিবীর থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইতিহাস রচনা করে যাবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন পুলিশ মন্ত্রী, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আরো কত কিছু প্রাক্তন। আমি তো অত কিছু জানি না, যেটুকু জানি কানে এসেছে বুঝেছি সেটুকু বললাম। এই যে মহামান্য প্রাক্তন মন্ত্রী মহোদয়া, তার যে কীর্তি কালাপ, ঐতিহাসিক পদক্ষেপ, বিচরণ, এই বিষয়গুলো আমাদেরকে মোহিত করছে এবং এমন ভাবে মোহিত করছে যে তারই একই ভাবধারায় চলিত নাগরিক, জন দেবতা বলে পরিচয় করতে কোথাও যেন কুণ্ঠাবোধ, লজ্জাবোধ হচ্ছে নয় কি? দেখুন, বাংলায় একটি কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। শুরুটা অনেকেই ভালোভাবে করেন। আজকের এই যে দেখছেন বিজেপি সরকার এসেছে, এনারাও শুরুটা ভালোভাবে করেছেন এবং বিগত দিনে যারা বিভিন্ন রকম বিষয় নিয়ে শুরু করেন, আমাদের সংসার জীবনেও তাই, শুরু যে কোনো ভালোভাবেই হয়ে থাকে, শেষটা কেমন যাচ্ছে সেটা হচ্ছে বড় কথা। আমরা কি দেখলাম? আমরা মাননীয়া এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিষয়গুলো আমরা দেখে এসেছি এবং দেখছি, দেখুন, তিনি সততার প্রতীক ছিলেন। সততার প্রতীক তাকে আখ্যা দেওয়া হয়েছিল। সেই সততার প্রতীক আর প্রতীক চিহ্ন না হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সেই সততা যে কি বিষাক্ত এবং পচনশীল রূপের সূত্রপাত এবং উৎস হিসেবে কাজ করেছে পশ্চিমবাংলার বুকে, তা আপনারা নিশ্চয়ই দেখেছেন। কি স্ট্র্যাটেজি, কিভাবে পরিকল্পিত, আমি তো বলবো এগুলো পরিকল্পনাই হয়ে থাকবে হয়তো। দেখুন, উনি যখন মুখ্যমন্ত্রী হয়ে আসেন সেই সময় উনি রাজভবন থেকে উনি মহাকরণে যেভাবে পায়ে হেঁটে গিয়েছিলেন, ওনাকে হাজার হাজার মানুষ ওনার সাথে ছিল,
বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত সিনেমা চলচ্চিত্র মহলের সমস্ত অনেক মানুষ ওনার সাথে ছিল। হ্যাঁ, আমাদেরও স্বতঃস্ফূর্ত আশীর্বাদ, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম ছিল ওনার জন্য। কিন্তু পরবর্তীতে কি হলো, পরবর্তী তিনি একের পর এক যে ভাবে একটা করিডোর তৈরি করলেন তার সিস্টেমের ভিতরে, কিরকম চলচ্চিত্র জগতের মানুষদেরকে তিনি একটা পকেটে ঢুকিয়ে নিলেন। তিনি তারপরে কি করলেন, তিনি কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী তাদেরকে একটা একটা এ করে পকেটে ঢুকে নিলেন। তারপরে তিনি আবার একটা স্ট্রোক দিলেন, কি করলেন, তিনি বললেন যে এই বাংলার বুকে কোনোদিন বন্ধ, বাংলা বন্ধ হবে না, চলবে না। হ্যাঁ, সাধারণ মানুষের কথা ভেবে সেটা বিচার্য বিষয়, ভালো বিষয়, কিন্তু তার নেপথ্যে হয়তো অন্য কোনো উদ্দেশ্য বা কিছু ছিল। যাই হোক, সেটা একটা হলো যে সরকারের বিরুদ্ধে কেউ চট করে মুখ খুলতে পারবে না। এবং বিগত দিনগুলোতে দেখেছি যে সরকারের বিরুদ্ধে যারা যারা মুখ খুলেছে, কথা বলেছে, করেছে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এবং অত্যাচার ও নানান রকম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, ফিজিক্যালি, মেন্টালি হয়েছে, কম বেশি আমাকেও সহ্য করতে হয়েছে। যাই হোক, পরবর্তীতে তিনি ওনাকে কি কি হিসেবে দেখলাম, ওনাকে পরবর্তীতে দেখলাম ওনার এর মাঝেই দেখেছি যে ওনার শাসনকালে ওনার ছবি কোটি টাকা অবধি প্রায় দামে বিক্রি হয়েছে। হ্যাঁ, একটা ছবির দাম, ওনার ছবি যে কি কোয়ালিটির সেটা আমি জি বাংলা একটা এপিসোডে রচনা ব্যানার্জির সাথে যে উনি যে শুট করেছিলেন, আমি তখনই দেখে, আমি এবং আমার ছেলেও মোটামুটি ভালো ছবি আঁকে, সবাই দেখেছি, দেখে একেবারে মনোমুগ্ধ, হাসিতে ঠাট্টা, মানে একেবারে আমরা গড়াগড়ি খাচ্ছিলাম, এত সুন্দর ছবি। আচ্ছা, কবিতা সে তো আপনারাই জানেন, হ্যাঁ, এপাং ওপাং ঝপাং গোলাবেন তোমার আছে কি ঠ্যাং। তারপরে ও আরো একটা কি ঘেউ ঘেউ একটা কবিতা আছে, এরকম অনেক কবিতা আছে ওনার বিখ্যাত। এবং সাহিত্যমহল, তৎকালীন সময় সাহিত্যমহল নাকি বলেছে যে সেই ছবি নাকি বিশ্বের দরবারে এবং ভারতে একেবারে ওনার গ্রন্থ, ওনার লেখা গ্রন্থ, হ্যাঁ, সবচেয়ে বেশি বিকৃত, মানে বিকৃত মানে নিন্দা নয়, বিক্রি অর্থাৎ বিক্রি হয়েছে। এবং পরবর্তীতে কি দেখলাম, ওনাকে ওনাকে পশ্চিমবঙ্গের সাহিত্য একাডেমিতে তাকে কি দেওয়া হলো, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, সম্ভবত এরকম, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, যদি ভুল না বলে থাকি। আচ্ছা, সম্মানটা দিলেন, কিন্তু সম্মানটা উনি হাতে নিতে পারলেন না। উনার উনার পাশে বসেছিলেন মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে উনি নিলেন সম্মানটা। কেন দেওয়া হয়েছে? নিরলস সাহিত্য চর্চা, অর্থাৎ কি নিরলস, উনি দিন রাত কখনো ঘুমাননি, কখনো কোনো বিশ্রাম করেননি, কখনো করেননি, উনি নিরলস ভাবে, কোনো অলসতা নেই, শুধু সাহিত্য চর্চা করে গেছেন। আর সেই কারণে ওনাকে দেওয়া হয়েছে একাডেমি পুরস্কার। আচ্ছা, পরে কি দেখলাম, ওনার আইন শৃঙ্খলা একেবারে চারিদিকে যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ফল্ট করে গেছে, যেভাবে মুর্শিদাবাদে হিন্দু সনাতন ধর্মের মানুষদের উপরে অত্যাচার হয়েছে, যেভাবে বাংলাদেশে, যদিও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বাংলাদেশি হিন্দুদের উপরে যে নির্যাতন, যে যেভাবে যা হয়েছে, তার এগেনস্টে যখনই পশ্চিমবঙ্গের সনাতন প্রেমী মানুষেরা, তারা যদি কলম ধরতেন, কথা বলতেন, ফেসবুকে পোস্ট করতেন, ভালো করে লক্ষ্য করুন, প্রথম দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু খুব কঠোরভাবে নির্দেশিকা জারি করেছিল যে এই ধরনের লেখা যারা পোস্ট করবে বা বক্তব্য দেবে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করবে। পরবর্তীতে আমরা কি দেখলাম, এই যে মা বোনেদের সকলের থেকে, একেবারে স্ত্রী থেকে শুরু করে ভাতা, টোটালটাতেই একটা মানুষকে অচেতন জায়গায় রেখে, হ্যাঁ অবশ্যই ফিনান্সিয়াল স্ট্রাকচার একটা তাদের ডেভেলপ করবে, কিন্তু তার পেছনে তাদেরকে কুড়ে, অলস এবং অচেতন বানিয়ে দেওয়া তো লক্ষ্য থাকা উচিত নয়। যদি বলেন তার প্রমাণ, হ্যাঁ তার প্রমাণ আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের যুব সমাজ গত 15 বছরে কোথায় পিছিয়ে গেছে দেখুন। অর্থাৎ অথচ তারা কিন্তু ট্যাব পেয়ে খুশি, তারা টাকা পেয়ে খুশি, তারা কি এডুকেশনের জন্য কি একটা কার্ড বলে, তারা সেই কার্ড পেয়ে, ক্রেডিট কি একটা কার্ড আছে একটা, যাই হোক, সেই কার্ড পেয়ে খুশি। কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার যে গড়ে ওঠা, সে বিষয়ে সরকার কতটা তোড়জোড় দেখিয়েছে
বা কতটা উদাসীন ছিল সেটা কিন্তু পরবর্তীতে মানুষের মনে ধাক্কা লেগেছে এবং মানুষ অনুভব করতে পেরেছে, বুঝতে পেরেছে। পরবর্তীতে কি দেখলাম আমরা, পরবর্তীতে এই যে 2021 সালে আমরা যে ভোট পরবর্তী হিংসা দেখেছি, এবং তার আগে এবং পরে, যে ভোটের আগে, ভোটের সময়, ভোটের পরবর্তী সময়গুলোতে যে ধরনের সরকার বিরোধী যদি কোনো মন মানসিকতা বা ভাবধারা কেউ প্রকাশ করে থাকেন, তাদের উপরে কি ধরনের অত্যাচার হতো, বিশেষ করে যারা রাজ্যের প্রধান বিরোধী দল ছিল ভারতীয় জনতা পার্টি, তাদের হয়ে যদি কেউ একটু মতামত পোষণ করতেন বা কথা বলতেন, বা কেউ জানতে পারতেন যে শাসক দলের কেউ জানতে পারতেন যে ইনি ভোট দিয়েছে, তাহলে তার উপরে কত রকম ভাবে একটা চাপ আসতো, অনেককে তো আইনি ভাবে পদক্ষেপ নেওয়া হতো। কিন্তু এর পরবর্তীতে আমরা কি দেখলাম, পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবী হয়ে সওয়াল করছেন। কেন সওয়াল করছেন? আমার দেশের যারা অবৈধ নাগরিক হিসেবে প্রযোজ্য SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেখানে সেই তালিকায় যেসব নাগরিকদের নাম বাদ হতে চলেছে, সেই নাগরিকদের যাতে বাঁচানো যায়, যাতে দেশের নাগরিক তালিকায় রাখা যায়, তার জন্য তিনি সওয়াল করেছেন, প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন। ভাবা যায় কি ঐতিহাসিক, এটা ঐতিহাসিক অবমাননা তো বলা যায়, তাই না? তারপরে আমরা কি দেখলাম, এরপরে আমরা দেখলাম যে তিনি বিভিন্ন সময় তার যে তার যে রাজনৈতিক শক্তি এবং সাংবিধানিক প্রক্রিয়াকে অসম্মান করে তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সকলকেই একের পর এক আক্রমণ করে গিয়েছেন। এবং তার মন্ত্রিত্বে থাকা অন্যতম মন্ত্রী, কারামন্ত্রী অখিলগিরি, তিনি কিন্তু রাষ্ট্রপতির রূপ নিয়ে, রাষ্ট্রপতিকে কেমন দেখতে তাই নিয়ে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন। এবং এরকম অনেক কিছু ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেরকম হুমায়ুন কবির ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন, ফিরহাদ হাকিম বলেছিলেন যিনি অমুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগ্য তাদের, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের রাজ্যে ঘটে গেছে, এবং তা নীরবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো দেখে গেছেন, সহ্য করে গেছেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি, অবাক হয়ে যাবেন, যেখান থেকে বক্তব্য আমি শুরু করলাম যে যার শেষ ভালো তার সব ভালো, তাহলে যার শেষটা এমন তার সবটা কেমন, ভাবুন আপনারা। ইতিমধ্যে তিনি তো ভোটে হেরে গিয়ে কিছুতেই চেয়ার ছাড়ছিলেন না এবং বলছিলেন আমি কিন্তু হারিনি, যেখানে এত ভোটে এটাকে মানে মানুষ জনগণ প্রায় ছুঁড়ে ফেলেছে বললে চলে, কারণ তিনি মাত্র 80টা না কটা সিট পেয়েছিলেন, আর একাধারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 200-র উপরে ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছেন, 208টা সিট পেয়ে ক্ষমতায় এসেছেন। সেই জায়গাতেই তিনি আসন ছাড়বেন না, কারণ তিনি হেরেছেন, এই তিনি নাকি হারেননি। এবং পরবর্তীতে কি দেখলাম, পরবর্তীতে তিনি এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তিনি রীতিমতো কোর্টে কোর্টে অভিযোগ করছেন। কেন? অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে কেন? যে অবৈধ নির্মাণ দিনের পর দিন, একের পর এক, বছরের পর বছর ধরে বিভিন্ন জলাভূমি ভরাট করে এই অবৈধ নির্মাণ হয়েছে, যেটা ঘোরতর অপরাধ। এটা কোর্টে একটা লিখিত আকারেও রয়েছে, এটা সম্ভবত একটা আইন আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, যেটা কলকাতার পূর্বাঞ্চলে যে জলাভূমিগুলো রয়েছে সেগুলো কলকাতাকে জল মুক্ত রাখার জন্য, কলকাতায় যাতে বর্ষাকালে জলে না প্লাবিত হয় সেই কারণে এই জায়গাটা রাখা হয়েছে। ট্রাইব্যুনাল না কি একটা, বেশ যে আমি ভুলে গেছি এই মুহূর্তে, গ্রিন ট্রাইব্যুনাল না সামথিং কিছু একটা নাম, মাফ করবেন ভুল বলে থাকলে, সেটাও কিন্তু অমান্য করেছেন। এবং আপনারা অনেক কিছু দেখেছেন, যে ভাগাড়ের মাংস, তারপরে আপনার এই মুকুন্দপুরে এতগুলো লোক, প্রায় 50-এর ঊর্ধ্বে লোক মরে যাওয়া, সবকিছু কিন্তু নীরবে সহ্য করে গেছেন। আপনারা কি বলবেন? আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এটাই আমার বলার বক্তব্য, যে
যে না, যার সবকিছুতেই এত অভিজ্ঞ, এত অভিজ্ঞ, তাহলে তিনি আলটিমেটলি দেখা যাচ্ছে তিনি পূর্ণ অজ্ঞ, পূর্ণ অজ্ঞ। অজ্ঞ মানে একেবারে অজ্ঞ, অজ্ঞ। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ, নমস্কার।